নমস্কার বন্ধুরা, এসসিএম অ্যাস্ট্রো চ্যানেলে আমি সুভাষ মিত্র আজকে আবার এসেছি আমার ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব 11th হাউস নিয়ে। যদি লগ্নপতি একাদশ ঘরে চলে যায় তাহলে কি হতে পারে। এর আগে ফার্স্ট হাউস লর্ড ইন ফার্স্ট হাউস, ইন সেকেন্ড হাউস, ফার্স্ট হাউস লর্ড ইন থার্ড হাউস, ফোর্থ হাউস, ফিফথ হাউস, সিক্সথ হাউস, সেভেন্থ হাউস, 8th হাউস আপ টু 10th হাউস আমি আলোচনা করেছি যে যদি লগ্নপতি এইসব ঘরে গিয়ে বসে তাহলে কীরম ধরনের ফল দিতে পারে। আজকে আলোচনা করব যদি লগ্নপতি 11th হাউসে চলে যায় তাহলে তার রেজাল্ট কীরকম আসতে পারে। লগ্ন কী সে তো আমি আগের ভিডিওগুলোতে অনেকবারই বলেছি, আবারও বলি। লগ্ন হচ্ছে আপনি নিজে, আপনার মনের কি ইচ্ছে, আপনি জীবনে কি হতে চান, আপনার চিন্তাভাবনা কীরকম, আপনি কীরকম দেখতে, আপনার হাইট লম্বা না বেঁটে, আপনার ব্যক্তিত্ব কীরকম, এই সব কিছু লগ্ন দিয়ে বিচার করা হয়। সুতরাং আপনি নিজে লগ্নপতি হয়ে যদি একাদশে বসে যান, অর্থাৎ কিনা লগ্নপতি যদি লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে একাদশ ঘরে চলে যায় তাহলে তার রেজাল্ট কীরকম আসতে পারে তারই একটা ধারণা আমি আজকে আপনাদের দেব। তবে তার আগে ভিডিও শুরু করার আগে আমি আবারও অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন, অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর আপনারা শেয়ারও করতে পারেন। আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। যেরকম বললাম লগ্নপতি কি সেটা বুঝিয়েছি, এবারে আসুন একাদশ ঘরটি কি, তার ক্যারেক্টারিস্টিক কি সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। একাদশ ঘর থেকে আমরা কি জানতে পারি। একাদশ ঘরকে আমরা সাধারণত বলে থাকি লাভের ঘর। কালচক্র রাশি অনুযায়ী যে 12টা রাশি আছে মেষ থেকে মীন অবধি, তার মধ্যে দশম আর একাদশ ঘরের অধিপতি হচ্ছেন শনিদেব। দশম হচ্ছে কর্মের ঘর আর একাদশ হচ্ছে সেই কর্মের ফল বা লাভের ঘর। তো এই যে কালচক্র রাশি অনুযায়ী যেটা বললাম, এটা হচ্ছে আপনার কালচক্র রাশি অনুযায়ী, কিন্তু ব্যক্তি বিশেষের ব্যক্তিগত রাশিকুণ্ডলী, ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী আলাদা আলাদা লগ্ন, সেই লগ্ন সাপেক্ষে একাদশ ঘরটি আলাদা হতে পারে। যেমন ধরুন মেষ লগ্নের ক্ষেত্রে একাদশপতি হয়ে যাচ্ছে কুম্ভ রাশি, সেরকম বৃষ লগ্নের ক্ষেত্রে একাদশপতি হয়ে যাচ্ছে আপনার মীন রাশি। তো এরকমভাবে প্রত্যেকটা লগ্ন আলাদা হলে তার একাদশ ঘরটাও পাল্টে যায়, সেই একাদশ ঘরের অধিপতিও পাল্টে যায়, এবং লগ্নপতি যদি একাদশ ঘরে গিয়ে বসে তার রেজাল্টও আলাদা হয়ে যাবে। এছাড়া তো আছে তার সঙ্গে কোনো প্ল্যানেট বসে আছে কিনা, সে প্ল্যানেটটি শুভ না অশুভ, তার উপরে অন্য কোনো শুভ অশুভ ঘরের অ্যাসপেক্ট আছে কি না, সেগুলো তো ম্যাটার করবেই। এবারে আসি একাদশ ঘর থেকে আমরা আর কি কি জিনিস জানতে পারি। একটা তো বললাম, একাদশ ঘর থেকে আমরা লাভের ঘর বলি, এবং সেখান থেকে কি লাভ করতে পারি সেটা আমরা বিচার করি। কিন্তু লাভ মানে কি, হাউস অফ গেইন যে বলছি, কি লাভ, শুধু কি টাকা পয়সা লাভ তা নয়, আরও অনেক কিছু জিনিস আমরা সেখান থেকে জানতে পারি, সেটাই আজকে আলোচনা করব। টাকা পয়সা তো একটা ব্যাপার আছেই, আমরা যে ইনকাম করি সেই ইনকামটাকে আমরা লাভ হিসেবে ধরতে পারি, সেটা আমাদের কর্মের ফল। এবারে একাদশ ঘর থেকে কিন্তু আরও অনেক কিছু জিনিসকে ইন্ডিকেট করা হয়, যার মধ্যে একটা হচ্ছে যে একাদশ ঘর থেকে তার বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল বিচার করা হয়। একাদশ ঘর থেকে ভাই বোন যারা বড় আর কি, বয়সে বড়, সেই ভাই বোনদের বিচারও একাদশ ঘর থেকে হয়। এছাড়াও আমাদের মনের যে হোপস অ্যান্ড উইশেস, যেটা আমাদের মনের ইচ্ছে, সেই ইচ্ছেটাও একাদশ ঘর থেকে ফুটে ওঠে। তো এইরকম একাদশ ঘরের যে ক্যারেক্টারিস্টিক, সেইটা যদি লগ্নপতি একাদশে বসে তাহলে তার মধ্যে সেই ক্যারেক্টারিস্টিকসগুলো ফুটে উঠবে। এবারে লগ্নপতিটা
যেরকম নেচারের হবে তার উপরে কতটা লাভ হবে কতটা হবে না তা ডিপেন্ড করবে। ধরুন যদি আমি বলি মঙ্গল, মঙ্গল যদি মেষ লগ্নের লগ্নপতি হয়ে একাদশে বসে যায় তাহলে কীরকম রেজাল্ট দেবে। এবারে দেখুন মঙ্গল একাদশপতি হয়ে কোথায় বসবে না কুম্ভ রাশিতে গিয়ে বসবে। সেক্ষেত্রে কুম্ভ রাশি হচ্ছে শনিদেবের ঘর, এবং শনিদেবের ঘর এবং প্লাস রাহুরও ঘর আমরা বলি। এঘরে শনিদেবের সঙ্গে বা রাহুর সঙ্গে মঙ্গলের সম্পর্ক খুব একটা ভালো নয়। সেক্ষেত্রে মঙ্গল কিন্তু খুব একটা কমফোর্টেবল থাকবে না, এবং তার জন্য কিছুটা অসুবিধে হবে। অনেক সময়তেই দেখা যায় যে যাদের এরকম ধরনের সিচুয়েশান হয় যে লগ্নপতি মঙ্গল কুম্ভ রাশিতে গিয়ে বসেছে, সেক্ষেত্রে তারা অনেকটাই কনফিউজড কন্ডিশনে থাকে। তারা তাদের বন্ধুবান্ধবের থেকে বিশেষ সাহায্য বা সাপোর্ট পায় না, এবং যেহেতু মঙ্গল হচ্ছে একটু অ্যাগ্রেসিভ, যেহেতু মঙ্গলের মধ্যে প্রচণ্ড তেজ আছে, তারা কিন্তু নিজেদের উইল পাওয়ার যদি থাকে তাহলে সেই দিয়ে এই সমস্যাটা কাটাতে পারে। একই সঙ্গে দেখতে হবে যে শনিদেব বা রাহু কোথায় বসে আছে। শনিদেব যদি তুলা রাশিতে বসে থাকেন তাহলে শনিদেব সেখানে উচ্চস্থ হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা অনেক কম হবে। আদারওয়াইজ সমস্যাটা থাকবে, তাকে অনেক জিনিসই লড়ে নিতে হবে বা নিজের আত্মশক্তি দিয়ে সমস্যাগুলোকে মেটাতে হবে, যেহেতু শনি আর মঙ্গলের মধ্যে সুসম্পর্ক নেই। এবার ধরা যাক শুক্র। শুক্র যেমন বৃষ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে লগ্নাধিপতি। এবার সেই শুক্র যদি একাদশ ঘরে মানে মীন রাশিতে বসে যায়, শুক্র কিন্তু সেখানে উচ্চস্থ হয়। এক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট হবে, কারণ কারণ যেহেতু শুক্র ওখানে এক্সল্টেড, সেই জন্যে তাদের মধ্যে লোকজনের সঙ্গে ভালো মতন মেলামেশা এবং সম্পর্ক বাড়ানো, নেটওয়ার্ক সার্কেল বাড়ানো, বন্ধু বান্ধবদের থেকে সাহায্য পাওয়া, তার থেকে একটা গেইন হওয়া, হ্যাঁ। প্লাস যেহেতু ভেনাস ম্যারেজের সিগনিফিকেটার, অতএব বিবাহ সংক্রান্ত ব্যাপারেও তারা অনেক গেইন করতে পারে, হ্যাঁ, এগুলো হতে পারে। কিন্তু যেহেতু মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, সেই বৃহস্পতি মানে ডিসপোজিটার অফ মীন রাশি, বৃহস্পতি কোথায় বসে আছে সেটার উপরেও কিন্তু রেজাল্ট ডিপেন্ড করবে। যদি দেখা যায় যে বৃহস্পতি ক্যাপ্রিকনে মানে মকর রাশিতে গিয়ে বসেছে, যেখানে বৃহস্পতি নিচস্থ হয়, সেক্ষেত্রে কিন্তু আবার রেজাল্ট খুব একটা ভালো হবে না। এই জন্যই বলছি যে লগ্নাধিপতি একাদশে বসলেই তার হোপস অ্যান্ড উইশেস, তার মধ্যে অথরিটি, এই ইচ্ছেগুলো তো থাকবে, কিন্তু কতটা কি হবে সেটা আবার ওই ঘরের অধিপতি কোথায় বসে আছে তার উপর ডিপেন্ড করবে। প্লাস তার উপরে শুভ অশুভ প্ল্যানেটের দৃষ্টি কীরকম আছে সেগুলোর উপরেও অনেকটা রেজাল্ট ডিপেন্ড করবে। আবার ধরা যাক যদি মার্কারি, মিথুন রাশির যেরকম মার্কারি হচ্ছে লগ্নাধিপতি, এবারে বুধ যদি মেষ রাশিতে গিয়ে বসে, সেক্ষেত্রে একাদশ ঘরে বসে গেল, সেখানে কীরকম রেজাল্ট দেবে। মার্কারি নর্মালি একটু বিজনেস মাইন্ডেড লোকেরা মার্কারির লগ্নাধিপতি হয়ে থাকে, সে সেখানে বসেও নেটওয়ার্ক সার্কেল বানিয়ে তাদের মধ্যে থেকে বিজনেস সংক্রান্ত আলোচনা করতে পারে, সেখান থেকে একটা গেন হতে পারে, এবং তারা নিজেদের বুদ্ধি দিয়ে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করবে। এটা মার্কারির মধ্যে দেখা যায়, এবং এটা স্বাভাবিক। আবার যদি দেখা যায় যে রবি, সিংহ লগ্নের ক্ষেত্রে রবি যদি একাদশ ঘরে চলে যায়, তাহলে সেটা কোথায় হবে না, সেটা মিথুন রাশিতে হবে। যেহেতু সিংহ লগ্ন থেকে বা সিংহ রাশি থেকে একাদশ ঘর হচ্ছে মিথুনের ঘর, এদের মধ্যে কিন্তু দেখা যায় এরা খুব উচ্চ লেভেলের যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে বা সেই রকম জায়গায় কাজ করেন, তাদের সঙ্গে এদের একটা বেশ দহরম মহরম থাকবে, এবং এরা সেই এটাকে ইউজ করে
ভালো মতন গেইন করতে পারে। এছাড়াও রবি কিন্তু ফাদারকেও মিন করে, অর্থাৎ বাবার দিক থেকেও তারা কিন্তু অনেকটা গেইন হতে পারে। অর্থাৎ বাবা যদি ভালো পয়সা কড়ি রোজগার করেন বা প্রপার্টি বানাতে পারেন, সেইখান থেকেও তাদের লাভ হতে পারে। বা সেই রকম বাবার বয়সী কোনো লোকের থেকেও তারা সাহায্য পেতে পারে। তো এটা রবি যদি একাদশে বসে যায় তাহলে তাদের ক্ষেত্রে এটা দেখা যায়। আবার ধরুন চন্দ্র 11th হাউসে বসে যাওয়া মানে হচ্ছে চন্দ্র চলে যাচ্ছে বৃষ রাশিতে। এবার আমরা জানি যে বৃষ রাশিতে চন্দ্র উচ্চস্থ হয়, আর চন্দ্র খুব সেন্সিটিভ ইমোশনাল প্ল্যানেট। বৃষ রাশিতে বসে গেলে, আর যেহেতু চন্দ্র আমাদের মাকে মিন করে বা মাদারলি ফিগারকে মিন করে, অতএব সেক্ষেত্রে মায়ের দিক থেকে তারা যথেষ্ট গেইন করে বা লাভবান হয়। এটা অথবা সে যদি কোনো অফিসে চাকরি করে, সেখানে তার বস যে সে ফিমেল হতে পারে এবং সেও তাকে যথেষ্ট পরিমাণ হেল্প করতে পারে, এটা দেখা যায়। আবার যদি বৃহস্পতি একাদশে বসে যায় তাহলে সেক্ষেত্রে এরকম হতে পারে যে বৃহস্পতি আপনার পাইসেস লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি একাদশে বসে যাওয়া মানে হচ্ছে বৃহস্পতি মকর রাশিতে গিয়ে বসবে। কারণ মকর রাশি মীন রাশির থেকে বা পাইসেস রাশির থেকে একাদশ স্থান হচ্ছে মকর রাশি। সেক্ষেত্রে বৃহস্পতি কিন্তু নিচস্থ হয়ে যাবে, এবং বৃহস্পতি নিচস্থ হয়ে যাওয়া মানে হচ্ছে সেখানে একটা অসুবিধে হবে, কারণ নিচস্থ বৃহস্পতি তাকে তার হোপস অ্যান্ড উইশেস বা অন্যান্য গেইনের ব্যাপারে অতটা হেল্প করতে পারবে না। কিন্তু যদি দেখা যায় যে সেই ঘরের অধিপতি শনিদেব তিনি উচ্চস্থ হয়ে তুলা রাশিতে বসে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আবার সে যথেষ্ট গেইন করতে পারে। এবারে আসি শনিদেবের কাছে। শনিদেব যিনি ক্যাপ্রিকন এবং বা মকর এবং কুম্ভ এই দুটো ঘরের অধিপতি, উনি যদি একাদশ স্থানে বসে যান, অর্থাৎ কিনা স্করপিও এতে বসে যান ইন কেস অফ মকর রাশি, তাহলে মঙ্গলের সঙ্গে শনিদেবের খুব একটা সদ্ভাব নেই। আবার শনিদেব হচ্ছে প্রচণ্ড ডিসিপ্লিন, হার্ডওয়ার্কিং প্ল্যানেট এবং একটু স্লো প্ল্যানেট, কিন্তু পরিশ্রমী। সেক্ষেত্রে তাকে একটুখানি অল্প বয়সে যদি শনির দশা চলে, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস যে দশাটা কী চলছে, সেই ক্ষেত্রে তাকে একটু পরিশ্রম করাবে। কিন্তু ধীরে ধীরে সে কিন্তু আস্তে আস্তে সমস্যাটা কাটিয়ে উঠতে পারবে। যত বয়স বাড়বে তত তার মধ্যে একটা ম্যাচুরিটি আসবে এবং সে নিজের উদ্দেশ্য, নিজের হোপস অ্যান্ড উইশেসটাকে অনেকটাই ফিল আপ করতে পারবে, এটা দেখা গেছে। হ্যাঁ, তো এইভাবে আমরা পুরো ব্যাপারটাকে দেখতে পারি। আশা করি প্ল্যানেটসগুলোর পজিশন কীরকমভাবে হতে পারে সেটা একটা আইডিয়া দিতে পারলাম। আপনাদের ব্যক্তিগত হরোস্কোপে যেরকমভাবে বসে থাকবে তার সঙ্গে অন্যান্য প্ল্যানেটের পজিশনের ওপরে এর ওভারঅল টোটাল এফেক্টটা ডিপেন্ড করবে। আপনারা যারা আরও বেশি জানতে চান তারা যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে ব্যক্তিগতভাবে অ্যানালিসিস করে বলা যাবে যে আপনাদের কোন ডাইরেকশানে গেলে ভালো হবে, কীরকম ধরনের রেজাল্ট আপনারা পাবেন। আপাতত এইটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো শেষ করি। নমস্কার।